শুরু করতে চলেছি আজকের দৃশ্যরঙ্গ। সর্বপ্রথমে আপনারা দেখতে পাবেন বেহুলা ও লক্ষিন্দরের বাসর খণ্ড, তারপরে দেখতে পাবেন লক্ষিন্দরের দংশন খণ্ড, সর্বশেষে চন্দ্রপতি সদাগর ও সনকা রানীর বিলাপ ও বেহুলার ভাষণ খণ্ড। তাই তো শুরু করতে চলেছি মা মনসার চরণ ধুলি মস্তকে নিয়ে চতুর্থ রজনীর প্রথম দৃশ্য বেহুলা লক্ষিন্দরের বাসর খণ্ড। বেহুলা লক্ষিন্দরের বাসর খণ্ড, বেহুলা লক্ষিন্দরের বাসর খণ্ড। এই দেখো পিতামহী বাসর ঘরে প্রবেশ করিয়ে দিয়ে চলে গেল, আর বলে গেছে সারাটি ঋষি যেন শত শত প্রহরী নিয়ে এই বাসরের চারপাশে থাকবে। তাই বলো না, এই বাসর ঘরে যে প্রবেশ করেছো, এই বাসর ঘর ঘরে কেমন লাগছে? সত্যি গো, বিবাহের পর আমি এত সুন্দর বাসর ঘর পাবো আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি গো। সত্যি আজ বাসর দর্শন করে আমার মনে একটি আশা জেগেছে। আশা? সে কি বলো কি? তোমার মনে কি আশা জেগেছে তুমি বলো না গো। আমি কিছু জানতে চাইলে তুমি আমায় বলবে তো? অবশ্যই বলবো। আমি বলছি, আরে গুণ কারিগর বানিয়েছে না ওগুলো বাসর বলো বলো ওগো নাকো বলো নয়া মারে গো। আমি নিশ্চয় বলবো। দেব শিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছে গো এমন সুন্দর বাসর ঘর। দেব শিল্পী বিশ্বকর্মা এই বাসর নির্মাণ করেছে। জানো আমি তাকে কাছে পেলে কি দিতাম? কি দিতে গো? তারে যদি কাছে পেতাম দিতাম কারে গো। বাবা সত্যি তুমি মহান গো। তাদের কি কাছে পাবো না আমি গো? জানো কি, তুমি যে সত্যি সত্যি তাদেরকে কাছে পাবে না কেন জানো? শুধুমাত্র তাদের ছবি অঙ্কিত রয়েছে এই বাসরি ঘরে, তুমি যে তাদের দেখতে পাবে না গো, কাছেও পাবে না। তাহলে আমার মনোবাসা পূর্ণ হবে না? শোনো, তারা যে দেবতা, তাই মনে মনে তাদেরকে স্মরণ করলে নিশ্চয়ই ভক্তর ডাকে তারা সাড়া দেবে। বেশ, তাই এই শুধু
অঙ্কিত দেখে তাই নয়, আমি যেন আরো কিছু দেখছি। কি গো? পূর্বেতে চিত্ত আছে কাহারয় কোন গো। পূর্বেতে দেখো প্রিয়ে সূর্যের কি রণগ, ওই যে দেখো আজ উত্তরেতে চিত্ত দেখি কাহারয় কোন গো। উত্তরেতে দেখো প্রিয়ে হিমালয় পর্বত গো, ওই যে দেখো ওগো পশ্চিমেতে চিত্ত আছে কাহারয় কোন গো। পশ্চিমেতে দেখো প্রিয়ে কানর বিন্দা বন গো, ওই যে দেখো আজ দক্ষিণীতে চিত্ত দেখি কাহারয় কোন গো। বলো বলো। দক্ষিণেতে দেখো প্রিয়ে গঙ্গা ভাগো রথি গো, ওই যে দেখো একদিকে হচ্ছে গঙ্গা নদী, অপরদিকে ভাগীরথী। আরে গণিকারি গড়ে বানাইছে না তো গ্রহ বাছর ঘর গো না তো। তাহলে বলো তুমি স্বামী, এই সারাটি বাসরের ঘরে কিসের ছবি অঙ্কিত করা হচ্ছে নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো? আমি সব বুঝতে পেরেছি, কিন্তু আমার যে করণীয় ছিল আমি তাই ভুলে গেছি গো। হ্যাঁ সত্যি বলছো? হ্যাঁ। কিন্তু জানো কি, কি? বলো তো বাসরের ঘরে যে দুজনে দুজনে প্রবেশ করেছি, বাসরের ঘরে প্রবেশ করার পর আমায় কেমন লাগছে তুমি আমায় বললে না তো? তোমায় কেমন লাগছে? হ্যাঁ স্বামী, এই বাসর ঘরে ঢোকার পরে আমি বাসর যত সুন্দর দেখেছি তার চেয়েও সুন্দর তুমি। সত্যি বলছো? হ্যাঁ সত্যি? হ্যাঁ। আরে তোমার কেমন লাগছে জানো? আমাকে হ্যাঁ কেমন লাগছে? তাহলে তুমি শ্রবণ করো তোমায় কেমন লাগছে। বেশ, বলো। ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি তোমারি 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 তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি চাঁদ, তুমি যে আমারি তোমারি তোমারি আমাকে ছেড়ে তুমি যেও না,
তাই জানো কি বলো সত্যি আজ যেন তোমার কাছে তো এই বাসর ঘর যেন আলোয় আলোকিত হয়ে উঠেছে গো। সত্যি আজকে দিনে তোমার মুখের বাণী যত শুনছি তত যেন মনে হচ্ছে আরো মধুর। কিন্তু ওগো, নারীদের হচ্ছে স্বামীর চরণ স্বর্গ। স্বামীর চরণ যেই নারীরা পায় না তারা স্বর্গ কোনোদিন লাভ করতে পারে না গো। তার মানে কি বলতে চাইছো তুমি? আমি তোমার চরণে প্রণাম জানিয়ে আজকে দিনে আমার নারীত্বের জীবনকে আমি ধন্য করব। সত্যি গো, আজ যেন তোমার ওই মিষ্টি মুখের বাণী শুনে যেন আমি পাগল হয়ে যাচ্ছি। এ না হলো নারী? তাই দেখো আজকে তুমি যে বাসর ঘরে পদার্পণ করার পরে তুমি আমার চরণে প্রণাম জানিয়ে তোমার নারীত্বের জীবনকে তুমি ধন্য করতে চাও, জানো কি আমি নিশ্চয়ই তোমার আশা পূর্ণ করবো। তবে দূরে নয়, এসো এসো তুমি আমার চরণে প্রণাম জানিয়ে তোমার নারীত্বের জীবনকে তুমি ধন্য করে নাও। তাই হোক। না না গো, না, না। আমি যে পারছি না, আমি এই বাসরে ঘরে তোমার প্রণাম গ্রহণ করতে পারছি না প্রিয়। কিন্তু কেন? কেন জানো? কেন? তুমি শুনবে? হ্যাঁ। ও তোমার মস্তকে দেখি প্রিয় সিঁদুরিয়ানা গো। তোমার মস্তকে দেখি প্রিয়ে সিঁদুরিয়া গো। তাই লাগে দেখিয়া ভয় লাগে প্রাণী মরি কাঁদে গো। না কাঁদো না, কাঁদো প্রাণ না, এই না বাসর ঘরে। এই বাসার ঘরে আমি কাঁদবো না। কাঁদো না। আমার তুমি ছোট বাচ্চা। তুমি না কাঁদো না, কাঁদো প্রাণ না, এই না বাসর ঘরে। আমি এই বাসার ঘরে কাঁদবো না। আমার সর্ব নয় গো অভাগিনী প্রাণনা। ও গো শ্রীমুক্তির সিঁদুরে জ্যোতি জ্বলে। দেখি হ্যাঁ গো, সেটি সর্বদা বিশ্বাস করো। তোমার সীমান্তের জ্যোতি জ্বলে, হ্যাঁ স্বামী। কিন্তু মনে হচ্ছে তোমার সীমান্তের সিঁদুরের জ্যোতি না গো। তুমি যখন আমার চরণে প্রণাম জানাতে এসেছিলে মনে হচ্ছে যেন তোমার মস্তক থেকে যেন এক কাল বিষাদার সর্প ছুটে এসে আমায় যেন গ্রাস করতে আসে। না, না স্বামী। ও গো, আমার কাছে কোনো সর্পের ছায়া নেই। দেখো না, দেখো। সত্যি গো, আমি বুঝতে পেরেছি এই হয়তো আমার মনের ভয়। তাই এসে আমি প্রথমবার তোমার প্রণাম গ্রহণ করতে পারিনি। আমি কথা দিচ্ছি নিশ্চয় এবার তোমার প্রণাম গ্রহণ করবো গো। তোমার আমার চরণে তোমাকে ঠাই দেবো। এসো। তাই হোক। না! আমি পারবো না, আমি পারবো না প্রিয়, তোমার প্রণাম গ্রহণ করতে পারবো না গো, আমি পারবো না। ও গো, কেন? কেন জানো? ও তোমার নয়নে দেখি প্রিয়ে কাজলিয়া না গো। তাই লাগে দেখিয়া ভয় লাগে প্রাণী মরি কাঁদে গো। না কাঁদো না, কাঁদো প্রাণ না,
না এই না বাসর ঘরে। ও গো সারি নয় গো অভাগিনী প্রাণনা। ও গো চয়নের কাজল জলে। সেটিও সর্বনয়, তোমার যে নয়নে রয়েছে কাজল, ওই কাজলের জ্যোতি জ্বলছে বলে আমি সেটাকে না আগে মনে করে ভয় করছি। প্রিয় গো, সত্যি আমি আজকের দিনে কিছু বুঝতে পারছি না। যতবার যেন তোমার অঙ্গের দিকে তাকায়, ততবার যেন মনে হচ্ছে তোমার সর্ব অঙ্গ থেকে এক এক করে সর্প বেরিয়ে এসে যেন আবার যেন গ্রাস করতে আসে। না স্বামী না, আমার মাকে এত নিষ্ঠুর যে আমায় অলংকারের মধ্যে সর্ব ছায়া দিয়ে দেবে, আমার অলংকারে এক এক করে সর্ব চিহ্ন আঁকিয়ে দেবে। আমার মা এত নিষ্ঠুর হতে পারে না গো। জানো কি কোনো মাই পারে না তার কন্যা বা সন্তানের অঙ্গে সর্প দিয়ে সাজিয়ে দিতে, কিন্তু কেন যে বারবার আমি আজকে দিনে কিছু বুঝতে পারছি না গো। তাছাড়া আমি তোমার প্রণাম গ্রহণ না করলে যে তোমার নারীত্ব জীবনে ধন্য হবে না, তোমার মনের আশা পূর্ণ হবে না গো। তবে জানো কি, আমি তোমার প্রণাম গ্রহণ করবো। কিভাবে জানো? কিভাবে গো? আমি তোমার সম্মুখে যেন দুটি নয়ন বন্ধ করব, সেই সময় তুমি এসে আমার চরণে প্রণাম জানিয়ে তোমার নারীত্ব জীবনকে তুমি ধন্য করবে, তোমার গুরুদেবের আদেশ তুমি পালন করবে। হায় রে ভাগ্য, স্বামীকে আজকে দিনে আমি প্রণাম করব, স্বামী আমাকে দুই নয়ন দিয়ে দেখতে পাবে না। এমনই হতভাগী নারী আমি। তাই হবে, তুমি তোমার দুই নয়ন বন্ধ করো, আমি তোমার চরণে প্রণাম জানিয়ে আমার এই নারীত্ব জীবনকে আমি তাই হবে। এসো এসো এসো। পাইয়া এমন পতি ধন্য হবে বেহুলা সতী, শ্রীচরণে জানাই গো নাম। বলো না গো, আমার চরণে প্রণাম জানিয়ে তোমার নারীত্ব জীবন ধন্য হয়েছে, কিন্তু জানো কি, সত্যিকারই আমরা যেন বিস্মরণ হয়ে গেছিলাম। আজকে আমাদের ফুলসজ্জা নিশি, তাই না? তবে এই ফুলসজ্জা নিশিতে দুজনে দুজনে যদি নয়ন বাড়ি নিক্ষেপ করি, তাহলে সারাটি জীবনে যেন এইভাবে আমাদের জিন্দগি চলে যাবে গো। তাই জানো, আমি কথা দিচ্ছি, আমি আর তোমার সম্মুখে কাঁদবো না গো। মুছে ফেলো তোমার নয়নের জল। আমি কথা দিচ্ছি, ঠিক আজকে নিশি যেন হাসতে হাসতে আমরা প্রভাত করে দেবো। তাই যেন হয়। কিন্তু বলো তুমি, পিতামহরে বলে গেছে আজকে নিশি 4টি প্রহর এক এক করে আমাদের 4টি প্রহর জেগে থাকতে হবে। তোমার কাছে কোনো যুক্তি নেই যে তোমার যুক্তি মতো কর্ম করলে আমরা এক এক করে নিশির 4টি প্রহর জেগে থাকতে পারবো? আমার কাছে তো এমন যুক্তি নেই, তোমার কাছে থাকলে বলো তুমি। ও, তোমার কাছে কোনো যুক্তি নেই তাই না? আমার কাছে আছে প্রিয়। কি জানো গো, গৃহে রয়েছে আমার এক এক করে 6খানা বৌদি। তারা বলে গেছে ঠিক আজকের নিশিতে দুজনে দুজনে প্রবেশ করার পর নাকি পাশা খেলা খেলতে হয়। হ্যাঁ, আমি তো কোনোদিন খেলিনি। আমি শিখিয়ে দেবো, তাহলে আমি নিশ্চয়ই খেলবে তো? হ্যাঁ ঠিক আছে, এই যে দেখো আমার হস্তে রয়েছে 5টি কড়ি, তাই না? হ্যাঁ এই কড়িগুলো দেখো, একদিকে চিত অপর দিকে পট। আর এই কড়িগুলো যদি তুমি দানে ধরো চিত, এভাবে খেলতে খেলতে যদি 3খানা কড়ি হয় চিত, তাহলে হবে তোমার জিত। আর যদি হয়ে যায় পট, তাহলে কিন্তু তোমার পরাজয়। কেমন? তবে কিভাবে শুরু করবে জানো? কিভাবে বলো? ওই না খেলিব
এ না বাসর ঘরে খেলিব খেলিব বাসা এ না বাসর ঘরে না খেলিব না খেলিব এই না বাসর ঘরে। তুমি খেলবে না? কেন কেন খেলবে না? আর মনে রয়া নন্দে বাসা না খেলিব বাসা। এ কি গো? তুমি না বললে তুমি এই পাশা খেলা জানবে না, জানতে না? আমি যদি শিখিয়ে দিই তাহলে তুমি আমার সঙ্গে পাশা খেলবে, কিন্তু তুমি ওকে শিখিয়ে দিলাম অথচ তুমি খেলতে চাইছো না কেন? কারণ যে খেলায় যদি কিছু পণ না রাখা যায় তাহলে সেই খেলায় মন বসে না। বাবা, খেলা শিখতে শিখতেই পণ না রাখলে মন বসে না, তাই তো? ঠিক আছে, যদি সত্যি তাই হয়ে থাকে, কিন্তু যখন খেলায় খেলতে গিয়ে পণ রাখবে সেটি জুয়ো খেলা হয়ে যায়। জুয়া জুয়া হোক আর যাই হোক, কিন্তু পণ না রাখলে আমি খেলবো না। সত্যি বলছো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে শোনো প্রিয়ে, বলো। আমি যদি তোমার কাছে এই খেলা খেলতে গিয়ে পরাজিত হয়ে যাই, আমি কি দেব জানো? কি? আরে আমি যদি হেরে যাই দিয়ে দেব অষ্ট এখন নয়, যদি হেরে যায় তুমি দিলে পিয়ে গো কি দেবে আমার ও পাশা। তাহলে জানো কি, আমি যদি এই পাশা খেলে তোমার কাছে পরাজিত হয়ে যায়, তাহলে আমার সর্বাঙ্গে যে রয়েছে অষ্টলঙ্কার এক এক করে খুলে তোমায় আমি দান করব, কিন্তু তুমি যদি হেরে যাও আমায় কি দেবে? আমার কাছে নেবে। আমি হেরে গেলে তোমায় দেব, আর তুমি হেরে গেলে আমায় দেবে না? নেবে। হ্যাঁ, ঠিক আছে, আমি কথা দিচ্ছি, হেরে গেলে তুমি যা চাইবে আমি তাই দেব। সত্যি বলছো তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই খেলা তুমি শিখে গেছো। হ্যাঁ। তাহলে বলো, প্রথম দান তুমি কি গুটি চালো, অর্থাৎ খেলা শুরু করো তুমি। আমি? হ্যাঁ, না না, তুমি শুরু করো। তুমি শুরু করো। ব্যাপারটা হচ্ছে তুমি নতুন তো, তুমি বলছো আমি কোনোদিন খেলিনি, তাই জানো আমার কিন্তু রইল চিত। বৌদিরা বলেছে কোনো খেলা খেলতে গেলে সর্বপ্রথমে যদি দানে ধরা যায় চিত, তাহলে তারই হবে জিত। আমি কিন্তু জিতবো, আমি কিন্তু জিত নিলাম। তাই বুঝি? তাহলে আমার পট হইল। ঠিক আছে, শুরু করো। শুরু করব। প্রথমে দানো চালাই পাশা মা মনসার নামে। আর মনে রয়া নন্দে পাশা চালাবো পাশা। হাত বাড়ালে আমার গুটিগুলো ঠিক থাকবে। ও, হাত বাড়াতে হবে না? ঠিক আছে, নাও। জয় মা মনসা। দেখাও। ও, এখানে তো কেউ নেই। দেখো আমি জিতে গেছি। তুমি দেখো। যা বাবা, তার মানে আমার চিত হলো না? না, পট হয়েছে। পট হয়েছে? হ্যাঁ। তাহলে আমি হটে যাব? হটে যাবে কেন?
কেন তুমি পট নিয়েছো, তার মানে জিতে গেছো? আমি চলে যাচ্ছি। কেন যাবে? অসম্ভব। তুমি কথা দিয়েছো না, যে হারবে সে দেবে। এবার দাও তো। কি গো? কি? ও মা, অলংকার দেবে না? শোনো না, বলছিলাম কি, মানে এই বাসর ঘরে সত্যি আমি তোমার কাছে স্বীকার করছি আমি হেরে গেছি, কিন্তু জানো গো, আমি হেরে যাওয়ার পরও তোমার কাছে এই অষ্ট অলংকার গুলো ধার চাইছি। ধার বাকি চলবে না। কেন জানো? কেন? খেলা খেলতে গেলে ধার বাকি চলে। যখন আমি ছোট ছিলাম, মানে পাঠশালায় যখন যেতাম, পকেটে করে এতগুলো গুলি নিয়ে যেতাম, মানে সমস্ত বন্ধু। পাঠশালা ছুটি হওয়ার পর যখন গিয়ে ফিরে আসতাম, সকল বন্ধু মিলে বাগানে বসে বসে গুলি খেলা খেলতাম। আর এই গুলি খেলা খেলতে খেলতে একজন বন্ধুর কাছ থেকে সমস্ত গুলি যখন অন্য বন্ধু জিতে নিল, ওই বন্ধুর কাছ থেকে আবার গুলো ধার চেয়ে খেলা খেলতো। তো ওই জন্য বলছিলাম, আমার কাছে তো আর কিছু নেই, শুধুমাত্র ছিল এই অষ্ট অলংকার। তাই যখন হেরে গেছি, তো তুমি এই অলংকার গুলো ধার দাও না গো। না, হবে না। তুমি যদি অলংকার না দাও, আমি তোমার সঙ্গে কথা বলবো না। সত্যি বলছো? হ্যাঁ। কথাই বলবে না? না। তার মানে তুমি মান করবে? হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা বলো, আমি কিন্তু কোনোদিন মানুষকে রাগ করতে দেখিনি, আমি কিন্তু দেখবো তুমি কেমন করে রাগ করো। অলংকার দিলে না তো আমি তোমার সঙ্গে কথাই বলবো না। সত্যি? এত কথা বলছো, বলো না। বলবো না। এই তো আবার বললে, বলে আমার সঙ্গে কথা বলবো না বলেই যাচ্ছে। বলে সত্যি রাগ করেছো? এবার সত্যি রাগ করেছো গো? এই যে শোনো, এই শোনো, সত্যি তুমি রাগ করেছো? আমি যে তোমারই শুধু, আর কারণ আমি যে তোমারই শুধু, আর কারণ রাগ করো না, মান করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না। ও বাবা, রাগ করো না, মান করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না। সত্যি মান করেছো? ছেলেদের মনটা যে চুপি চুপি খোঁজে না, সে মেয়েরা ভালোবাসা কোনোদিন বোঝে না। ছেলেদের মনটা যে চুপি চুপি খোঁজে না, সে মেয়েরা ভালোবাসা কিছুতেই বোঝে না। কাকে চাই কিসে চাই জানাবো আরো, সঙ্গিনী হবে তুমি, পাশে তুমি এসো না। রাগ করো না, মান করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না। এই বয়সে কি করে একা আমি থাকবো, আগুনে দিয়ে আগুনে ছাই দিয়ে থাকবো। এই বয়সে কি করে একা আমি থাকবো, আগুনে দিয়ে আগুনে ছাই দিয়ে থাকবো। সাথী যায় রে তার কি হবে বলো, সঙ্গিনী হবে তুমি, পাশে তুমি এসো না। রাগ করো না, মান করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না। ও বাবা, রাগ করো না, মান করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না। ও বাবা, রাগ করো না, মান করো
বুঝবো না যতক্ষণ ধরে আমি না পাচ্ছি? তুমি সত্যি রাগ করেছিলে? হ্যাঁ। এই তো কথা বলেছি, তোমার কিন্তু রাগ আর নেই, আমি বুঝতে আর পারছি। বলবো না, বলবো না, বলবো না। শোনো, জানো গো, সত্যি আমি বুঝতে পারলাম যে সামান্য এই অলংকারের জন্য তুমি রাগ করেছো। তাই জানো, আমি নিজের হস্তে তোমাকে এক এক করে অলংকারগুলো আমি খুলে দেবো। আমায় দেবে? হ্যাঁ। ও বাবা, কত খুশি। আমি জানি নারীদের অলংকারের প্রতি অনেক লোভ লালসা। আমি তেমন লোভ করি না। সত্যি বলছো? তুমি লোভ করো না, তার মানে তুমি অন্য নারীর মতো না। ওই জন্য একটুতেই তোমার হয়ে গেছে রাগ। ঠিক দাও আছে। তো, তাড়াতাড়ি দাও। কেন? তুমি দেবে বলছো তাই আমি নিচ্ছি। বাহ, কি সুন্দর। এবার বলো তো কেমন মানিয়েছে? খুব সুন্দর মানিয়েছি। দুঃখ হচ্ছে? দুঃখ নেই, কিন্তু এখানে তো কোনো কিছু আমি পাচ্ছি না। আচ্ছা তুমি এখানে দাঁড়াও তো, এখানে দাঁড়াও, আমার দিকে মুখ করে দাঁড়াও। তোমার দিকে মুখ। হ্যাঁ, একটা পায়ে এভাবে করো, এক জিভটা বের করে তো দেখি। জীব কেন? হ্যাঁ? কেন? আরে বের করো না, কেমন লাগছে আমি দেখবো না? আমি জিভ দেখাবো না। একবার বের করো। শোনো, আরে বলছিলাম জিভটা বের করো, কেমন লাগছে আমি তোমায় বলে দেবো। কেমন লাগছে তাই হোক। তোমাকে কেমন লাগছে জানো? যদি সত্যিকারই ওই জিভটা বের করতে, মনে হচ্ছে আমার সম্মুখে স্বয়ং যেন মা কালী দাঁড়িয়ে আছে হা করে। আমি কালী? না, মানে মা কালীর মতো। কিন্তু জানো কি, কি? আমি যেন যতবার তোমার দিকে দেখি ততবার যেন আমি যেন পাগল হয়ে যাই। পাগল? তাই বলছিলাম, তুমি কি পারবে না, তুমি কি পারবে না এই বাসর ঘরে একটিবার তুমি আমাকে প্রেম আলিঙ্গন দিতে? না না স্বামী, এই কথা বলো না। এই কথা শোনা আমার মহাপাপ। ওগো, দোহাই লাগে, এমন করে বলো না তুমি। ও আমার প্রীতি চঞ্চল হইল গো, আমার প্রীতি চঞ্চল হইল গো। একটিবার তুমি আমাকে দাও প্রেম আলিঙ্গন রসো। ওই না দেহ দেহ ও গো প্রিয়ে প্রেমিয়া লিঙ্গন। দাও না, একটিবার তুমি আমাকে দাও প্রেম আলিঙ্গন। ওই না দেহ দেহ ও গো প্রিয়ে প্রেমিয়া লিঙ্গন। দাও প্রিয়ে, আমি জানি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না, এসো না, এসো। ওই না কামে দেখা তোর অঙ্গ দুইছে আমার। না, ওই না কামে দেখা তোর অঙ্গ দুইছে আমার। দাও প্রিয়, দাও একটিবার তুমি আমাকে দাও প্রিয় বালিকা। আমায় প্রেম দাও প্রিয়সী গো। এসো না, একটিবার দাও তুমি আমাকে প্রেম আলিঙ্গন। এসো, এসো। আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না না গো। তোমায় আমি ছোব না। না গো। ও, ও, জানি না গো। কিন্তু আমি যে স্ত্রী হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না প্রিয়। ওগো কাঁচা ডালিম খেলে না গো। আচ্ছা, জানো, ওগো দন্তে লাগে ওগো পাখি আডা
প্রেম খেলে মুখ ভরা রস। কাঁচা ডালিম খেলে যেমন দন্তে লাগে কষ, পাকা ডালিম খেলে মুখ ভরা রস। তাহলে তুমি বলতে চাইছো তুমি এখন কাঁচা? শুধু তাই নয়, তাহলে ওগো বাসরে ঘরে দেবা নারী গো, ওগো দেয় গোয়ালি গা, ওগো শাস্ত্রে তো মানয় আছে হয় বিধবার লোক। আমার মুখস্থিত বাণী নয়, শাস্ত্রের বাণী। এই ধরার বুকে যতগুলো নারী জন্মগ্রহণ করেছে, বাসর ঘরে যেবা নারী দেহালিঙ্গন, শাস্ত্রে প্রমাণ রয়েছে বিধবার লক্ষণ। না না, আমি তোমার ওই শাস্ত্রের কথা কিছুতেই মানতে চাই না প্রিয়ে। তাহলে তাই বলো না তুমি আমাকে এই বাসর ঘরে তুমি প্রেম আলিঙ্গন দেবে কিনা? না, তুমি যদি সত্যিকারী তুমি যদি আমাকে প্রেম আলিঙ্গন না দাও, প্রয়োজন বশত আমি বল প্রয়োগ করে তোমার কাছ থেকে নেব আমি প্রেম আলিঙ্গন। না স্বামী না, এমন করে বলো না। ও আমায় প্রেম দাও প্রিয়সী গো, দাও না আমাকে প্রেম দাও প্রিয়ে, আমাকে প্রিয়ে গো, ও ও ও প্রাণের প্রিয়ে গো, আমাকে প্রেম দাও, এসো এসো প্রিয়ে এসো। কিন্তু তুমি না বললে তাহলে কাঁচা পাকার কথা শ্রবণ করবে? হ্যাঁ বলো কি জানো? কি? আরে কাঁচা নারীকে ওই না কাঁচা গুয়া পা, কাঁচাতে ভজন করিলে অমৃতে সমান। তাই জানো কাঁচা নারীকে কাঁচা কুয়া পান, সেগুলো বস্তু যদি কাঁচাতে ভজন করা যায় তার মধ্যে শোষাতে কিছু হয় না প্রিয়। তাই তুমি আমাকে দাও প্রেম আলিঙ্গন। আর কি জানো? আর কি? যেমন নারী জাতি চারি দিয়ে ওই না সর্বশাস্ত্রে ওই না পুরুষ চাইতে নারী দিয়ে কবু ছোট না। তাই শুনো প্রিয়, আমি যে আর তোমার কোনো কথা শুনতে চাই না, আমি মানি না তোমার ওই শাস্ত্রের কথা। তাই বলো এই বাসের ঘরে তুমি আমাকে স্বেচ্ছায় প্রেম আলিঙ্গন দেবে কিনা? তুমি যদি আমাকে প্রেম আলিঙ্গন না দাও, আমি এই বাসের ঘরে তোমার কাছ থেকে বল প্রয়োগ করে নেব প্রেম আলিঙ্গন। না, আজকের দিনে তুমি এমন করে আমায় বলছো, তবে আমার ওই কয়েকটি কথা রয়েছে। কথা? হ্যাঁ বলো প্রিয়, বলো কি এমন কথা রয়েছে তুমি আমার সম্মুখে খুলে বলো। আমার কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে। প্রশ্নের উত্তর? হ্যাঁ। যা বাবা, আবার প্রেম আলিঙ্গন চাওয়ার পরে তোমার প্রশ্নের উত্তর দিতে হবে? হ্যাঁ। আর যদি তোমার প্রশ্নের উত্তর দিতে পারি? তোমার আশা পূর্ণ হবে না। সত্যি বলছো? হ্যাঁ। তাহলে বলো কি আমার প্রশ্নের উত্তর দিতে হবে? তাহলে শোনো আমি বলছি। বলো। তুমি ভালো সুন্দর আমিও গো জানি, স্বর্গ থেকে চাঁদ এসেছিল মরতে কবে নৃত্য করেছিল। আমি ভালো সুন্দর তুমিও গো জানি, আমার প্রশ্নের উত্তর স্বামী দেবে যাচ্ছি বলো বলো গো প্রিয়ে, বলো আজ তুমি তোর
স্বর্গের চন্দ্র কবে এসেছিল, কার বিয়েতে নৃত্য করে গিয়েছিল। আকাশের চন্দ্র কি জানো বললে? আকাশের চন্দ্র ভূমিতে নেমেছিল, কার বিয়েতে এসে নৃত্য করেছিল? হ্যাঁ হ্যাঁ, এ তো বিশাল প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর যদি আমি না পারি, তোমার কথা আমি রাখবো না। তাহলে আমায় প্রেম আলিঙ্গন দেবে না? তাহলে ঠিক আছে প্রিয়ে, আমি তোমার প্রশ্নের উত্তর দেব। যদি সত্যিকারের উত্তর দিতে পারি তাহলে তুমি আমাকে দেবে প্রেম আলিঙ্গন। হ্যাঁ, ঠিক আছে, শ্রবণ করো। বলো। আরে তেতা যুগে অযোধ্যাতে রামের বিয়ে হলো, মিথিলাতে চন্দ্র এসে নৃত্য করেছিল। তাহলে তোমার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে তো? আমার প্রশ্ন ত্রেতা যুগে অযোধ্যাতে রামের বিয়ে হলো, আর স্বয়ং চন্দ্র ওই রামের বিয়েতে নৃত্য করেছিল। আমার আরেকটি প্রশ্ন রয়েছে। আরো প্রশ্ন? যা বাবা, তুমি না বললে একটি প্রশ্ন? ঠিক আছে, বলো আরেকটি প্রশ্ন করো। তোমার প্রশ্নের উত্তর দিতে পারলে আমি চাইবো তোমার কাছ থেকে প্রেম আলিঙ্গন। তুমি ভালো সুন্দর আমিও গো জানি, আমার প্রশ্নের উত্তর স্বামী দিয়ে যাবে তুমি। আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই বলো। যে কবে সিঁদুরের জন্ম হয়েছিল, আর সিঁদুর প্রথমে কে পরিধান করেছে? বিশাল ব্যাপার। হ্যাঁ, আর যদি না দিতে পারি, তাহলে তোমার কথা আমি রাখবো না। কোথায় হয়েছিল, কে পরিধান করেছিল? ঠিক আছে, তাহলে তুমি শ্রবণ করো। বেশ, বলো। আর শঙ্খ চূড়ের মুখ হইতে সিঁদুর জন্ম নিল, পশু মাতা গাভী রূপে পরিধান করিল। তাহলে এবার দাও। আচ্ছা বলো তো তুমি, এক এক করে তোমার দুইটি প্রশ্নের উত্তর আমি নিশ্চয় দিয়েছি। হ্যাঁ। তাহলে এবার আমার চাওয়া পূর্ণ করো। শোনো স্বামী, তুমি সত্যি পারদর্শী, তুমি আমার উত্তর ঠিক দিয়েছো, কিন্তু দোহাই লাগে তোমার পায়ে পড়ে এই কথা তুমি আমায় বলো। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না প্রিয়। তোমাকে শুধুমাত্র এই বাসর ঘরে প্রেম আলিঙ্গন পাওয়ার জন্যই আমি তোমার কথা মতো তোমার প্রশ্নের উত্তর দিয়েছি। আর তুমি বলতে চাইছো যে তুমি আমার চাওয়া পূর্ণ করবে না? না। তাহলে শোনো, যতক্ষণ পর্যন্ত তুমি আমার চাওয়া পূর্ণ না করবে এই বাসর ঘরে আমি তোমায় ছেড়ে দেবো না প্রিয়। তাই এসো, এসে প্রয়োজনে বাসাতে বল প্রয়োগ করে তোমার কাছ থেকে আমি নেব প্রেম আলিঙ্গন। এসো, এসো প্রিয়, এসো, এসো প্রিয়, আমাকে দাও প্রেম আলিঙ্গন। এসো, 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 দাও, দাও প্রিয়, দাও, দাও, একটি বার দাও তুমি আমাকে। এ কি হলো গো? ওগো তোমার কি হয়েছে? ওগো বলো না। ওগো, আমি যে বড় ক্ষুধার্ত। ক্ষুধার্ত? হঠাৎ যেন এই বাসর ঘরে ক্ষুধার যন্ত্রণা যেন আমার উদার খানা যেন দাও দাও করে চলে যায়। তুমি কি পারবে না? আমি যে আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না গো স্বামী। আহ, ওগো, এই বাসরে আমি তোমায় ক্ষুধা নিবারণ করব, এমন কিছু দ্রব্যই তো আমি সহ্য করতে পারছি না প্রিয়। তাও না গো, তুমি আমাকে এক মস্ত অন্ন দিয়ে আমার এই তাপিত প্রাণীকে তুমি শীতল করে দাও, আমার ক্ষুধার যন্ত্রণা থেকে তুমি মুক্তি করো। ওগো বলে দাও, আমি তোমার ঘরে এসেছি আজ নতুন, কোথায় কি রয়েছে আমি তাও জানি না। বলো। সে দেখো বাসরের এক প্রান্তে রয়েছে অষ্টমঙ্গলার চাল ডাল, তার সঙ্গে রয়েছে তরি তরকারি, তার মধ্যে রয়েছে একখানা নারিকেল, নারিকেলের উপরে রয়েছে শোভা, তাকে তুমি খড়ি রূপে ব্যবহার করবে। তার মধ্যে রয়েছে মালাই, তাকে তুমি হাড়ি রূপে ব্যবহার করবে। তার মধ্যে রয়েছে জল, তা দিয়ে তুমি আমাকে এক অন্ন পঞ্চম ব্যঞ্জন রন্ধন করে দিলে আমার এই ক্ষুধার্ত প্রাণ শীতল হয়ে যাবে। বেশ, দাও না গো, আমাকে রন্ধন করে দাও। আমায় কিছু সময় দাও, আমি রন্ধন করে এই মুহূর্তে আমি নিয়ে আসবো। তাই হবে প্রিয়। ও রন্ধ করবা
আমায় তুমি জায়গায় খেতে দেবে। আমি ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, তাই আমি শয্যায় ক্ষণিকের জন্য বিশ্রাম নিচ্ছি গো। তুমি যেও না কেমন? বেশ, তাই হবে প্রিয়। বেশ, স্বামীর জন্য রন্ধন করব। আমি কোনোদিন বাবা মায়ের বাড়িতে এমন করে রন্ধন করিনি, তাই তো দেরি নয়, আমি রন্ধন করব। একই অন্ন পঞ্চম ব্যঞ্জন করিব রন্ধন।